আজকে কলেজে আমরা কি দেখতাম, আমরা কলেজ রাজনীতি করেছি, ছাত্র পরিষদ যখন করতাম তখন কলেজ রাজনীতি করেছি, সেখানটাতে কিন্তু পার্টির পতাকা নিয়ে কলেজের মধ্যে ঘুরে বেড়ায়নি। এইখানটাতে ভুলিয়ে ফেলা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে, সেখানে তারা বলেছে যে আমরা ছাত্র সংসদ নির্বাচনটা চাই। এই নির্বাচনটা সেই নির্বাচন এতটাই প্রাসঙ্গিক, সেই নির্বাচন এই লেভেলে যাবে যে মন্ত্রীর গাড়ি ধরে মন্ত্রীকে আহত করবার চেষ্টা করতে হবে। যাদবপুরের একই হাল আজ মূল আলোচনার বিষয়। তার কারণ একের পর এক গতকাল থেকে এখনো পর্যন্ত যে ছবিগুলো ধরা পড়েছে তা সত্যি এসএফআই এর ওপর বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে। কেন বললাম? তার কারণ গতকাল ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল তা অবধি ঠিক ছিল, কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে রেখে যেভাবে আচরণ করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে, তখনই প্রশ্ন উঠতে শুরু করলো এসএফআই চাইছেটা কি। যাদবপুরের মাটি, যাদবপুরের এই যাবতীয় ইউনিভার্সিটির যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপর ভিত্তি করে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা স্বপ্ন দেখেন বড় হবার। ছাত্রছাত্রীরা মনে করেন যে এখান থেকে পাশ করলে পরে তারা অনেক বড় বড় জায়গায় যেতে পারে, তারা অগ্রসর হতে পারে জীবনের সেই পর্যায়ে অবধি যেখান থেকে তাদের নাম উজ্জ্বল হতে পারে, তাদের অভিভাবকদের নাম উজ্জ্বল হতে পারে। কিন্তু এই যাদবপুর সত্যি কি সেই যাদবপুর যেখান থেকে সাধারণ ছাত্রছাত্রীরা অনেক স্বপ্ন নিয়ে আসে এবং তাদের নিজেদের কেরিয়ার তৈরি করবার চেষ্টা করে, নিজেদের অভিজ্ঞতা থেকে তারা দিনের পর দিন অগ্রসর হবার চেষ্টা করে তাদের জীবনমুখী লড়াইতে? এটাই কি সেই যাদবপুর? একের পর এক যে ঘটনা ঘটছে যাদবপুরে, কখনো বাবুল সুপ্রিয়, কখনো জগদীপ ধনকর, কখনো বা এখন সম্প্রতি অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে, শনিবার যে ঘটনা ঘটেছে, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে ঘিরে ধরে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং যেভাবে তার গাড়ি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করা হলো, তা সত্যি সঠিক বার্তা দিচ্ছে কি যাদবপুরের জন্য? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ, গাড়ি আটকানোর ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এফআইআর 7টি এফআইআর করা হয়েছে এখনো পর্যন্ত। বিভিন্ন মামলায় শ্লীলতাহানি থেকে শুরু করে অনেকগুলো মামলার রয়েছে যাদের এগেনস্টে এই এফআইআর হয়েছে। কার্যত যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফ্রাইড টিভি বাংলার পর্দায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে জুতো, শুধু তাই নয়, গাড়ির কাঁচ কার্যত মুঠি হাতে বারবার ঘুষি দিয়ে সেখানে আক্রমণ করবার চেষ্টা। ভেতরে ব্রাত্য বসু, তিনি কার্যত সেখানে হেনস্থা হয়েছেন, এমনটা অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, আগামী 1 ঘন্টায় জানার চেষ্টা করব কি বলছেন সিপিআইএম নেতৃত্বদের এ ধরনের আচরণ, এসএফআই এর এ ধরনের আচরণ সত্যি সিপিআইএম নেতৃত্ব ঠিক কিভাবে দেখছেন। যদিও বা আজ আমাদের সঙ্গে বামফ্রন্টের কোনো সমর্থক জোড়েননি, জোড়বার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তারা জুড়ে উঠতে পারেননি। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন যারা, তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। কিন্তু তার আগে যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ গতকাল হলো, আজ ঠিক এ বিষয় নিয়ে আলোচনায় ফিরব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজ মূল আলোচনার বিষয় যাদবপুরের একই হাল, আর ঠিক এখান থেকেই আলোচনা পর্বে আসবো, পরিচয় পর্ব। তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা যারা জুড়েছেন মাননীয় স্বাতী সেনাপতি, বিজেপি সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন, মাননীয় বিশ্বনাথ রায় তৃণমূল সমর্থক রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় রতন বালা কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার শোতে। এই যাবতীয় বিষয় নিয়ে আরও অ্যানালিসিস পর্ব চলবে আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় স্বাতী সেনাপতি, বিজেপি সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার শোতে। আমি প্রথমেই একটু রতনবাবুর কাছে যাওয়ার চেষ্টা করছি। রতনবাবু, আপনারা বদলা নয় বদলের এই রাজনীতিকে একটু হলেও মানেন, আমরা তাই অন্তত আশা করেছিলাম, কিন্তু আপনারা বামফ্রন্টকে সমর্থন করছেন। এসএফআই এর ছাত্র সংগঠনের এই যে হাল, যাদবপুরের যেভাবে দিনের পর দিন অবনতির দিকে নিয়ে যাচ্ছে, এরপরেও আপনি সমর্থন করবেন? ছেড়ে দিন, শিক্ষামন্ত্রী কোন দলের লোক? যদি আপনাদের দলের লোক হতো, যদি মন্ত্রী হতো আপনাদের দলে, এইভাবে যদি আচরণ করা হতো, কি বলতেন?
প্রথমে শুভ সন্ধ্যা অঞ্জনদা, টাইপ টিভিতে আপনাদের যারা রতনবাবু, আপনার কথা শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। পিসিআরকে বলবো সাউন্ড দিতে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে অঞ্জনদা? হ্যালো, রতনবাবু, আসছি আপনার কাছে, আপনাদের তিনজনের কাছে আবার আসবো। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা হলো যাদবপুরের একই হাল। আমি সরাসরি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, রতনবাবু, আমার কথা শোনা যাচ্ছে? রতনবাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ শোনা যাচ্ছে অঞ্জনদা? বলুন। হ্যাঁ, প্রথমে শুভ সন্ধ্যা, টাইপ টিভি শুভ চ্যানেলে সন্ধ্যা। আপনারা যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন দিয়ে একটু বলার চেষ্টা করি অঞ্জনদা। সুকান্ত ভট্টাচার্য পুরনো ধারা একটা কবিতায় বলেছেন, বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমরা আমাদের পশ্চিমবাংলার মধ্যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা কিন্তু বাংলা তথা বাংলার বাইরেও কিন্তু সুনামের সাথে আছে এই বিশ্ববিদ্যালয়টা। এখানে দেশের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করে। এরকম একটা পীঠস্থানে আমরা দেখতে পেলাম গতকালকে যে এক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি এসেছিলেন ওখানে একটা শিক্ষামূলক বার্ষিক সম্মেলন অনুষ্ঠান, ছিল। বার্ষিক সম্মেলনে এসেছিলেন এবং দেখা গেল ছেলেরা, ছাত্রছাত্রীরা তারা একটা দাবি করেছে যে আমাদেরকে, আমরা নির্বাচন করতে চাই, বহুদিন থেকে নির্বাচন হচ্ছে না, আমরা নির্বাচন করতে চাই, এই দাবিটা তারা বিক্ষোভ দেখাচ্ছে। আজকে অঞ্জনদা খালি এই দাবি না, যে সমস্ত ছেলেরা আপনার পরীক্ষা দিয়েছিল আপনার মনে আছে, এখনো তারা শহীদ মিনারের পাদদেশে বসে তারা খালি বলছে আমরা যোগ্য, আপনি আসুন মন্ত্রী সাহেব আমাদের সাথে কথা বলুন, আমরা পাস করেছিলাম, আমাদের আমাদের ন্যায্য পাওনা চাকরি আমাদেরকে দেন। উনি দেখা করেন, মাননীয়াকে ডেকেছিলেন, দেখা করেন। এরা একটা ন্যায্য দাবি করেছে যে আপনারা কথা বলুন আমাদের সাথে। দীর্ঘদিন ধরে যে কলেজগুলোতে নির্বাচন বন্ধ হয়ে আছে, ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন বন্ধ হয়ে আছে, নির্বাচন করতে চায়, ছাত্র সংসদ তৈরি করতে চায়, আপনি কথা বলুন। এত অদ্ভুত, এত অহংকার, এত মানে কি বলবো, যে তিনি তো দেখা তো করা দূরেই। রতনবাবু, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে, রতনবাবু, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে যেভাবে আচরণ করা হচ্ছে, আপনি এটাকে সমর্থন করছেন তার মানে, তাই তো? দেখুন, শিক্ষামন্ত্রীর গাড়িতে, আপনি তো একজন অধ্যাপক রতনবাবু, আপনি একজন কার্যত, আপনার পেশাও একজন, আপনি একজন অধ্যাপক। আমি কখনো, আমি সমর্থনের প্রশ্নে আসিনি রঞ্জনদা, আমি এখানে সমর্থনের প্রশ্ন আসছে রতনবাবু, এখানে সমর্থনের প্রশ্ন আসছে। ছাত্ররা যে কথাটা বলেছে, এটা শিক্ষামন্ত্রী সম্পর্কে যে আচরণ করেছে সেটা নিন্দনীয়। আপনার চ্যানেল থেকে পরিষ্কার নিন্দা জানাচ্ছে, যে নিন্দা জানানোর ভাষা নাই, কারণ একটা মন্ত্রীর প্রতি ছাত্রদের এরকম অধ্যত্ত পালা করা উচিত হয়নি, এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অঞ্জনদা, যখন দেখবেন যে ছাত্রদের বা যে কোনো মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় অঞ্জনদা, তখন তারা কিন্তু অনেক সময় এই ধরনের আচরণ করে থাকে। যদি রতনবাবু, আপনাকে একটু জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রীকে যে ডেপুটেশন দেওয়ার কথা বারবার করে বলা হচ্ছিল, শিক্ষামন্ত্রী সেই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখবো। তার কারণ শিক্ষামন্ত্রী বারংবার এই কথাটি বলেছেন যে তারা কথা বলতে চান। দেখুন, তাহলে কেন এই ধরনের উদ্যোগ? না না, আমি বলি অঞ্জনদা, এর আগে আপনার দিল্লির যে জওহরলাল নেহরু যে ইউনিভার্সিটি আছে, সেখানে 2004 সালে যখন ছাত্ররা, আমাদের মনমোহন সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন তাকে কিন্তু কালো পতাকা দেখিয়েছিল, তাকে ধরে বিক্ষোভ দেখিয়েছিল ছেলেরা। কিন্তু ডক্টর মনমোহন সিং ফিরে এসেছিল, তখন কিন্তু ওইখানকার যে উপাচার্য ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে এই ছাত্রদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার সম্পর্কে এরকম ধরনের ব্যবহার করেছে। আমরা সেই ঘটনাটা জানি রতনবাবু, সেখানে মনমোহন সিং বলেছিলেন যে বিরোধী থাকতে হবে।
বিরোধিতা না থাকলে গণতন্ত্র একদম। তৈরি হয় না, ঠিক? একদম একদম আন্দোলন। আমার প্রশ্ন হচ্ছে সেটা যে ছাত্ররা আজকে শিক্ষামন্ত্রীর এই ধরনের ব্যবহার অসভ্য আচরণ করছে, কিন্তু তার মূল কারণটা কি হবে? আপনারা এই চ্যানেলে দেখালেন, আচ্ছা অন্যায় করেছে ছেলেরা, ছোট ছেলে যারা শিক্ষাগত অন্যায় করেছে, কিন্তু তার মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেওয়া উচিত হলো। বলুন, বাবু, আমি আপনাকে যেরকম আরো একটি বিষয় জানিয়ে রাখবো, অন্যায় আরো একটি ফুটেজ আপনাকে দেখানোর চেষ্টা করব, কিন্তু একটু সিম্পল ভাষায় বলার চেষ্টা করছি, কারণ দর্শকরাও তো দেখছেন, তাদেরও ক্লিয়ার হওয়া অত্যন্ত দরকারি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হঠাৎ করে গাড়িটা চালিয়ে দেননি। যদি ফুটেজটা আপনি খুব ভালো করে দেখে থাকেন, আপনি বুঝতে পারবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই গাড়ি চালাতে বাধ্য হয়েছেন, তার কারণ সেখানে সেই কাঁচের মধ্যে যেভাবে আঘাত করা হয়েছে, সেই সিটেই বসেছিলেন, একেবারে সামনের সিটে বসেছিলেন ব্রাত্য বসু। তারপর কি হলো? ছোড়া হলো, জুতো ছোড়া হলো, ঢিল ছোড়া হলো, কার্যত কাঁচ ভেঙে দেওয়া হলো। তারপরে আপনি কি মনে করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে বসে থাকবেন এবং সেখান থেকে নেমে আসবেন এবং তারপরেও কথা বলার চেষ্টা করবেন? মন্ত্রী বলে না 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 রতনবাবু, মন্ত্রী বলে সে কি মানুষ নয়? তারও তো জীবনে রিস্ক থাকতে পারে। বলি ঠিক আছে, আপনি যেরকম বলছেন তার জীবনে রিস্ক, আমি যেরকম বলছি না, ফুটেজ কথা বলছি রতনবাবু, আমি বলছি না, আমি স্পোক্স পারসন নই, আমি ব্রাত্য বসু স্পোক্স পারসন নই রতনবাবু। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কথা ধরেই আমি বলি, যারা আছেন আরো বসে আছেন প্রত্যেকে পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যেই বলছি, আপনার চ্যানেল থেকে লাখো লাখো মানুষ দেখছে এই প্রোগ্রামটা। আমি মেনে নিলাম যে ঠিক আছে, ব্রাত্য বসুর উপরে হামলা করেছে বা তারা এসব করছে, তিনি ভয় পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ির চাকাটা তুলে দেওয়া হবে? আমি বিশ্বনাথবাবু থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। বিশ্বনাথবাবু, রতনবাবুর প্রশ্ন আপনার। নমস্কার রঞ্জন বাবু, নমস্কার, শুভ সন্ধ্যা। আর রতন বাবু এবং সাথী ম্যাডাম আছেন, দুজনকেই শুভ সন্ধ্যা জানাই। আর প্রথমেই বলি যে গতকাল যাদবপুরে ঘটনার পর সারা বাংলার মানুষ দেখেছেন কি হয়েছে। আর রতনবাবু একজন অধ্যাপক মানুষ, নিশ্চয়ই সারা বাংলার অধ্যাপক মানুষ, যারা ওয়েব কুপার অধ্যাপকরা যারা কালকে যাদবপুরের মাননীয় শিক্ষা সেলের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর যে বাৎসরিক কনভেনশন, সেখানে যারা সমবেত হয়েছিলেন, সেই অধ্যাপকরাও শুনছেন যে রতনবাবু একজন অধ্যাপক হয়ে কি কথাটা বলছেন, কি মিথ্যাচার করছেন। গতকাল একদম আলিমুদ্দিনের, যিনি এই মুহূর্তে দায়িত্বভার মানে সর্বশেষ সিপিএম এর পার্টি কংগ্রেসে যাকে রাজ্যের সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে, তিনি যে কথা বলেছিলেন এখন মনে হচ্ছে রতনের রতন ছিলেন, একজন যথার্থই রতনবাবু সেই আলিমুদ্দিনের চোখেই বোধহয় কালকে ঘটনা দেখেছেন, তাই বোধহয় আজকে এই কথাগুলো বলেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। মানে আলিমুদ্দিন যেমন ক্ষমতা থেকে যাদবপুরকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করেছিলেন এবং সেই সম্পত্তি মনে করে দিনের পর দিন যাদবপুরে এসএফআই সহ বাম মদতপুষ্ট ছাত্র সংগঠনকে যথেচ্ছাচার এবং নানা রকম ঘৃণ্য কর্মকাণ্ড করার যে স্বাধীনতা, যে গণতন্ত্র দিয়েছিলেন, আজকে বাংলায় মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা সেলের চেয়ারম্যান চাইছেন যে যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেখানেও স্বাধীনতা পরিস্থিতি, অর্থাৎ সেখানে যাদবপুর যেমন এসএফআই থাকবে, যাদবপুরে যেমন ডিএসও থাকবে, যাদবপুরে যেমন এবিপি থাকবে, যাদবপুরে যেমন কংগ্রেসের সিপি থাকবে, সেখানে সমস্ত পশ্চিমবাংলার মতাদর্শের ছাত্র সম্প্রদায় সেখানে তারা অংশগ্রহণ করতে পারে, পড়াশোনা করতে পারবে। যেমন স্বপ্নদ্বীপের জীবনকে এরা কেড়ে নিয়েছিলেন আলিমুদ্দিনের যারা বাবুরা আছেন, তো রতনবাবু সেই কথাই বলছেন। আজকে যে কথা বলবো যে আজকে এসএফআইয়ের ছাত্রছাত্রীরা তারা ভুলতে পারছে না, তারাও ভাবছে এখনো কোথায় বাংলার মসনদে বামেরা ক্ষমতায় আছে, অর্থাৎ বামেরা থেকে যা যা সুযোগ সুবিধা, যা যা ভোগবিলাস, যা যা কর্মকাণ্ড, ঘৃণ্য কর্মকাণ্ড যাদবপুরে করার জন্য তাদের সেই যেটা একদম লেখা আছে এসএফআইয়ের যে স্বাধীনতা সমর্থিত গণতন্ত্র, তারা সেই গণতন্ত্রকে বলতে চাইছেন না। তো তাই তারা কালকে যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা সময় চেয়েছিলেন, শিক্ষামন্ত্রী তাদেরকে সময় দিয়েছেন, বলেছেন যে তোমাদের সাথে কথা বলবো, তারপরেও একদম ঠিক দেখতে পাচ্ছেন আরজি করের ঘটনা, যেটা আমাদের দেখেছি কালকে সেলিম বাবু বলেছেন যে আমাদের শিক্ষামন্ত্রী নাকি নাটক করছে। আসলে নাটকটা শুরু হয়ে গেছে 2011 সালের পর থেকে, যখন বাংলা মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদেরকে সরিয়ে আর যাদেরকে 34 বছর রাখার সময় মানে জায়গাটা তৈরি করে দিয়েছিলেন রতনবাবুদের মতো লোকেরা, যারা আজকে সেই সেলিম বাবু যে দোষর হয়েছেন, তারা তো তাদের চোখ দিয়ে সবকিছু বলবেন। তারা ঘটনাটা বাংলার মানুষ সমস্ত নিউজ মিডিয়া টিভি পর্দায় দেখেছেন কি ঘটেছে। একটা বাচ্চা মানে ছেলের মাথার উপর দিয়ে বলছে গাড়িটা চলে গেছেন, তাহলে তিনি তো কোথাও ভর্তি হলেন না কেন? আর সারা বাংলার মানুষ দেখছে। রতনবাবুরা এরকম, আপনি একজন অধ্যাপক মানুষ, সারা বাংলার আজকে আপনাদের মতোই আপনার সহকর্মীরা, হয়তো আপনাদের মতাদর্শ নয়, তারা ওয়েব কুবার সদস্য হয়ে আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান, বাংলার শিক্ষামন্ত্রী
প্রাপ্ত বসুর যে কনভেনশন ছিল, সেই কনভেনশন তারা অংশগ্রহণ করতে গিয়েছিলেন যেখানে, এবং এর পিছনে আরো ঘটনা যেটা আজকে তথ্য তো প্রকাশ পাচ্ছে, নিশ্চয়ই রতনবাবু নিশ্চয়ই দেখেছেন, বা দেখলেও হয়তো আমাদের সেলিম বাবুদের চোখে সেই ঘটনা তার নজরে আসবে না, যে কদিন আগে যাদবপুরে উপাচার্যের কাছে যে ছেলেটা ঘটনা করেছেন তারা বলেছিলেন যে 34 বছর ধরে যেমন করে তারা তাদের পরীক্ষায় না বসে নাম্বার বাড়িয়েছেন, আর আজকের সময় দাঁড়িয়ে স্কলারশিপে তাদের এন্টারটেনমেন্ট করার জন্য সেখানে উপাচার্যকে তারা যে আবেদন করেছিলেন, তো তার পরিপ্রেক্ষিতে আজ সেই ঘটনার আমরা রূপরেখা দেখতে পাচ্ছি। তাহলে এইরকম মিথ্যাচার কিন্তু রতন বাবুরা আর সেলিম বাবুরা সেই অভিনয় তারা শুরু করেছেন। যেমন আরজি কর কাণ্ডে যে ছায়া দেখেছিলাম আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি, অর্থাৎ সিপিএম আবার নতুন করে ক্ষমতা থেকে আলিমুদ্দিন শূন্য হয়ে গেছে। আর যতটুকু তারা এসে ভাই আমাদের শিক্ষামন্ত্রীর গণতান্ত্রিক পরিকাঠামোয় আপনি এক কথায় বলতে চাইছেন লাইমলাইটে আসবার চেষ্টা করছেন, ফ্রন্ট লাইনে আসবার চেষ্টা করছেন সিপিআইএম এর পক্ষ থেকে, মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যখন বলছেন যে বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী, গতকাল রাতেও দেবাংশু ভট্টাচার্য যখন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য পেশ করছেন তখন একটি কথা বারংবার বলেছেন যে বদলা নয় বদলের রাজনীতি থেকে যদি একবারের জন্য তাদেরকে সরতে দেওয়া হয় তাহলে যাদবপুরে নাকি লাল পতাকাই উঠবে না। কে বলছেন? আপনাদের দলের লোকেরা বলছেন, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য বলছেন। আচ্ছা, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে দুর্গাপুরের ঘটনাটা কি ঘটলো বিশ্বনাথ বাবু? সরাসরি যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে আক্রমণের রেশ শেষে পড়লো দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে। এ কি, তারা তো কিছু করেছিল না। অর্থাৎ আপনারা একদিকে বলছেন বদলা নয় বদলের রাজনীতি, অন্যদিকে আপনারা হিপোক্রেসি করছেন। না না বিশ্বনাথ বাবু, আপনারা দুর্গাপুরে বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করছেন কি? না, এটা তো অবশ্যই। আমরা তো কালকে আমাদের নেত্রী যেমন বলেছি আমরা 11 সাল থেকে সেই আমাদের নেত্রীর নীতিশ মেনেই আমরা চলছি, কিন্তু সারা বাংলা জুড়ে দেখুন আজকে দুর্গাপুরে আজকে আপনি বিশ্বনাথ বাবু আপনি একটু সহজ ক্যালকুলেশনে একটু ভাবুন, যাদবপুরে ঘটনা ঘটছে তো বিশ্বনাথ বাবু প্লিজ একটু শুনে নিন। বিশ্বনাথ বাবু আজকে তারা এই রকম বেশ বুঝতে পেরেছি, টেম্পার হাই হচ্ছে, বুঝতে পেরেছি। বিশ্বনাথ বাবু আমার কথা ভালো করে শুনে নিন। দুর্গাপুরে আপনি সঠিক তথ্য খোঁজ নিয়ে দেখুন, দেখবেন সেখানে এই একেবারে সঠিক তথ্য দিচ্ছি। যদি আপনার মনে হয় সঠিক তথ্য দিচ্ছি না, আপনি সঠিক তথ্য আপনি কারেকশন করে দিন। রতনবাবু আমি আসছি। বিশ্বনাথ আমার প্রশ্ন হচ্ছে দুর্গাপুর কি করেছিল? ঘটনাটা তো যাদবপুরে এসএফআই এর সঙ্গে ঝামেলা হচ্ছে আপনাদের, মেনে নিচ্ছি। সেখানে আপনারা প্রোটেস্ট করতে পারেন, এসএফআই এর সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন, সমঝোতার মাত্রা আনতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্গাপুর কি করেছিল? দুর্গাপুরের তৃণমূলের নেতৃত্বরা কেন বামফ্রন্টের উপর এভাবে আক্রমণ করলেন? দুর্গাপুরের ঘটনার নিশ্চয়ই এই ধরনের এই দুর্গাপুরের ঘটনার সঙ্গে অন্য কোন ঘটনার সংযোগ আছে, যেহেতু যাদবপুরের ঘটনা ঘটেছে সেই যাদবপুরের ঘটনার সঙ্গে এই লাইন দাপিয়ে এই সমস্যা তৈরি করতে যাচ্ছে। রঞ্জন বাবু বিশ্বনাথ বাবু আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি আরও একবার আপনাদের সামনে খবরটা পড়ে শোনাই। যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে আক্রমণের রেশ টেনে পড়লো দুর্গাপুরের স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে বামপন্থীদের সেক্টর অফিসে। কি হয়েছে ঘটনা? অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে রাত্রি 9টা নাগাদ আচমকাই এই সেক্টর অফিসে বসে থাকা প্রবীণ বামপন্থী মানুষদের উপর আক্রমণ করেন। এবার আপনারা কি অভিযোগ আনছেন? সেখানে নাকি জুয়ার ঠেক বসে, মানছি, মেনে নিলাম, কিন্তু যাদবপুরের ঘটনার পরের দিন সঙ্গে সঙ্গে সেই রেশ ওখানে পড়ে গেল। এতদিন অব্দি এক মিনিট বিশ্বনাথ বাবু, এতদিন অব্দি জুয়ার ঠেক সেখানে বসতো না, যাদবপুরের ঘটনার পরে বসতে শুরু করলো সেখানে। অবশ্যই বসেছে এবং সেটা প্রশাসনিকভাবে দেখা হয়েছে। এবং দেখুন এখন যেহেতু কালকে প্রতিবাদটা যে লোকেরা করেছে সেখানে সঙ্গে তৃণমূলের কর্মীরা ছিলেন, সেইটাকে যাদবপুরের ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করছেন, তখন নিচুতলার কর্মীদের মধ্যে বদলার রাজনীতিটাই এখনো বহাল রয়েছে, তাই তো? দেখুন এর পিছনে অবশ্যই কোনো বিষয়টা খোঁজ নিতে হবে, আদৌ এই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তৃণমূল কংগ্রেসের। আমি রতনবাবুর কাছে একটু আসবো, কিন্তু তারপরে রতনবাবু বলুন। আমাদের কর্মীরা এই ধরনের ঘটনা ঘটাবে। রতনবাবু রিঅ্যাকশন অতি দ্রুত, ওয়ান লাইনার প্লিজ। হ্যাঁ, অধ্যাপক শিক্ষক হিসেবে আমার এটুকু বলতে দ্বিধা নাই, পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা তো অস্বীকার করার জায়গা নাই যে পুরো শিক্ষা ব্যবস্থাটা একেবারে শেষ, শিক্ষা ব্যবস্থাটা একেবারে তলানিতে চলে গেছে। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গেছে, এমপ্লয়মেন্ট নিয়ে আপনারা কথা বলবেন, এগুলো সব পুরনো কথা রতনবাবু, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মন্ত্রীর উপর এইভাবে আক্রমণ হবে। যাদবপুরে অরূপ বিশ্বাস কি বলেছে? অঞ্জনদা, অরূপ বিশ্বাস বলেছেন আমরা চাইলে যাদবপুর দখল করতে পারি। এই দখল করার রাজনীতি
ওনারা প্রথম থেকেই শুরু করেছে সমস্ত জায়গায়, সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য শিক্ষা সমস্ত জায়গাতে দখলের রাজনীতি করেছে। পঞ্চায়েত পৌরসভা কোন জেলা পরিষদ কোন জায়গা ফাঁকা রাখেনি। তাই দখল করে নিতে পারি ইচ্ছা করলি। যাদবপুরের মতো জায়গাটাকে ওনারা মনে হয়েছে এখনো দখল করতে পারেননি। তার জন্য কখনো মনে হয়েছে যে এখানে বিরোধীরা অনেকটা শক্তিশালী হতে পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে কথা বলছি না। এটাকে ঘুরিয়ে দেওয়া বিরোধীরা হচ্ছে। এতটাই শক্তিশালী আমার রতনবাবু, এতটাই শক্তিশালী যে তাদের এখন শূন্য অবস্থান এবং 25,000 কর্মী সাফাই হয়ে যাচ্ছে। এতটাই বলিষ্ঠ আপনারা বিরোধীরা, যার সঙ্গে আপনারা শরিক দল হিসেবে রয়েছেন, তাদের 25,000 কর্মী সাফাই হয়ে যাচ্ছে। এটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। শুনুন অঞ্জনদা, ব্যাপারটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র শিক্ষকের ব্যাপারটাকে আপনারা সিপিএম পার্টি আর তৃণমূল পার্টি করে দিচ্ছেন। বিষয়টা সেটা না। একটা ইউনিভার্সিটিতে কারা থাকে? তৃণমূল পার্টি বা সিপিএম আপনারা পার্টি কি করছেন রতনবাবু? আমরা গুলিয়ে দিচ্ছি রতনবাবু, আপনারা কি করছেন? ইউনিভার্সিটি রাজনীতি করার জায়গা রতনবাবু, ইউনিভার্সিটি রাজনীতি করার জায়গা, সেখানে রাজনীতিটা মূল প্রাসঙ্গিক। পড়াশোনার দরকার নেই। এই যে এতদিন ধরে 2 দিন ধরে শনিবার আমি রবিবার ধরলাম যে কোনো কারণে স্কুল বন্ধ রয়েছে, কলেজ বন্ধ রয়েছে, সব বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে স্টুডেন্টসদের উপর এগুলো এফেক্ট পড়ে তো, যারা দেখছে। তারা ঘুরিয়ে ফেলা হচ্ছে বিষয়টাকে। বিষয়টা সেটা না। আজকে কলেজে আমরা কি দেখতাম? আমরা কলেজ রাজনীতি করেছি। ছাত্র পরিষদ যখন করতাম তখন কলেজ রাজনীতি করেছি। সেখানটাতে কিন্তু পার্টির পতাকা নিয়ে কলেজের মধ্যে ঘুরে বেড়ায়নি। এইখানটাতে ঘুরিয়ে ফেলা হচ্ছে। একটা ইউনিভার্সিটিতে সেখানে তারা বলেছে যে আমরা ছাত্র সংসদ নির্বাচনটা চাই। এই নির্বাচনটা সেই নির্বাচন এতটাই প্রাসঙ্গিক, সেই নির্বাচন এই লেভেলে যাবে যে মন্ত্রীর গাড়ি ধরে মন্ত্রীকে আহত করবার চেষ্টা করতে হবে। রতনবাবু, এটাকে সমর্থন করছেন কি করে আপনি? আহত করার চেষ্টা এটা যেরকম নিন্দনীয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেরকম মন্ত্রীর গাড়ির চাকার তলে পড়ে যে ছাত্রটা আহত হলে সেটাও তো নিন্দনীয়। আমরা শুধু একটা বিষয়ে বেশ রতনবাবু, যে ব্যক্তি আহত হয়েছেন সেই ব্যক্তির একটি ফুটেজ আপনাদের সামনে রাখি রতনবাবু। আপনারা বলছেন তো যে এসএফআই এর ব্যক্তি, তিনি বুদ্ধদেব বাবু প্রসঙ্গে কি একবার মন্তব্য করেছিলেন, একবার আপনাকে দেখাই। তার নাম সম্ভবত ইন্দ্রানুজ রয়, যিনি আহত হয়েছেন। ঠিক এই জায়গায় তিনি কি মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একবার দেখাই। তারপর একটু দেখুন, একটু পোস্ট করেছিল ফেসবুকে। সেই পোস্ট স্পষ্টত বুদ্ধদেব বাবু প্রসঙ্গে যখন তিনি মৃত্যুমুখী হয়ে গিয়েছেন, তিনি লিখেছেন, একবার পিছনে বলবো থামাতে, একটি লাইন একটি শব্দ খুব মাইনুটলি পড়ছি রতনবাবু, শুনুন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও যেরকম কিছু নেই, আনন্দেরও কিছু নেই। শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত, আমার বলতেও খারাপ লাগছে, তিনি লিখছেন বুদ্ধদেব বাবু প্রসঙ্গে হিসেবে তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, তার হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন। তাই বলেই এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, যা কমিউনিস্টদের প্রাপ্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ এবং কমিউনিস্টদের রক্তঋণ শোধ করতে গিয়ে গণ আদালতে মারা হয়নি, যে আনন্দের সঙ্গে পালন করবার কিছু রয়েছে। বিদ্রোহ অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। নিচের নাট্যচিত্রটি মহান গণতান্ত্রিক অর্থাৎ ব্রাত্য বসুর কথা তিনি বলছেন। তারপর বলছেন যে তিনি এসএফআই এর লোক, এসএফআই এর ছাত্র, এবং তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে। এবং তার বক্তব্য কী রয়েছে সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করবো রতনবাবু। আমি ঠিক এই জায়গায় একটু স্বাতী ম্যাডামের কাছে যাব। স্বাতীদি, কি বলবেন? এই যে প্রসঙ্গ আপনি দেখতে পাচ্ছেন, একদিকে এসএফআই এর ছাত্র, তিনি আহত হয়েছেন, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে, মন্ত্রীকে আহত করা হচ্ছে। সিপিআইএম এবং কংগ্রেস তারা বলছেন যে এই যাবতীয় অবস্থান সৃষ্টি হয়েছে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে শিক্ষামন্ত্রীকে এইভাবে বিট করতে হবে, এটা কোন শাস্ত্রে লেখা রয়েছে বলুন তো স্বাতী ম্যাডাম? দেখুন, প্রথম 24 মিনিট তো আমি একেবারেই দর্শকের ভূমিকায় ছিলাম। আমি দুজনেরই বক্তব্য শুনছিলাম, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন মুখপাত্রদের বক্তব্য শুনছিলাম। আমার শুনতে ভালো স্পিকার হয় স্বাতী ম্যাম। হ্যাঁ, তো আমি শুনছিলাম, গতকালকে আমি মারপিট ঝামেলা দেখেছি। তো আমার দেখতে দেখতে একটাই কথা বারবার মনে হচ্ছিল যে স্বপ্ন হত্যাকারীদের সঙ্গে অভয়া হত্যাকারীদের লড়াই চলছে, বা পক্ষান্তরে আপনি ঘুরিয়ে বলতে পারেন উন্মাদদের সঙ্গে হারমাদদের লড়াই চলছে। যে হারমাদ বাহিনী একসময়, মানে 2011 সালে যে কথা বলা হচ্ছিল যে বদলা নয় বদলের রাজনীতি,
যে হারমাদ বাহিনীকে সরিয়ে তথাকথিত উন্মাদ বাহিনী এই মুহূর্তে ক্ষমতায় এসেছে, তো তারা প্রত্যেকে মানে শুধুমাত্র এই যাদবপুরে একটা কৌলিন্য আছে। আমি নিজেও একজন ছাত্রী, স্নাতকোত্তরের ছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে ধরুন হিংসামূলক আচরণ করা হচ্ছে এটা একেবারেই উচিত কাজ। শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসা একেবারেই কাম্য নয়, সেটা যে দলের কাছ থেকেই আসুক না কেন, যার কাছ থেকে আসুক না কেন, এটা একেবারেই কাম্য নয়। আর এই যাদবপুরে যে একটা খোঁয়ার তৈরি হয়েছে, আমি বামেদের ভাষাতেই বলছি, একেবারে যে খোঁয়ার তৈরি হয়েছে, এই খোঁয়ারটা তো একদিনে তৈরি হয়নি। বিগত 34 বছর ধরে বাম আমলে একটু একটু করে যে ধরুন 20 বৃক্ষের যে বীজটা পোঁতা হয়েছিল, সেই বীজটা আজকে 20 বৃক্ষে পরিণত হয়েছে। কাজে গ্রামগঞ্জ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসছে তাদেরকে হ্যারাস করা থেকে শুরু করে খুন করে পর্যন্ত ফেলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে বিগত 11 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পেরেছেন? তিনিও প্রক্ষান্তরে থেকে মদত দিয়েছেন। কারণ যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন চালায়, আমরা প্রকাশ্যে দেখেছি, তাদেরকে তাদের মূল মাথাকে নিয়ে এসে তিনি সাংসদ বানিয়ে দেন। কাজে এটা পুরোপুরি তৃণমূল এবং এই বাম রাজনীতি যারা আছে, বাম ঘরানা, এদের আপোষের ব্যাপার, এদের ঘরোয়া সমস্যা। ওনাদের মনে হয়েছে কোনো একটা দল বেশি দিন করে কমে খাচ্ছে, বেশি দিন টাকা কামিয়ে নিচ্ছে, আমরা তো ওখানটায় ঢুকতে পারছি না। তৃণমূল এটা মনে হচ্ছে আমরা সব জায়গাতে আছি, আমরা শাসক দল কেন থাকবো না, কাজে আমাদের ওখানে ঢুকতে হবে। বারবার সেই বিষয়টাই সামনে চলে আসছে বলে এই ধরনের সমস্যা হচ্ছে। শুধু যাদবপুরে এই যে প্রথমবার এরকম ঘটলো, এর আগে নয়। তখন বাবুল সুপ্রিয়, এখন তৃণমূলে আছেন উনি, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আমি একটু মনে করে দিতে চাই, তখনও তার গাড়ির সামনে এই ধরনের অসভ্যতামি হয়েছিল। তো যাদবপুরে এই যে শিক্ষাঙ্গনে এই যে অসভ্যতামিটা চলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৌলিন্য যে নষ্ট করা হচ্ছে, রাজ্যের শিক্ষার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এর জন্য সমান তালে বামপন্থা রাজনীতি, 34 বছরের বাম অপশাসন এবং তৃণমূল শাসক দায়ী বর্তমানে। তার কারণ এই যে স্বপ্নদীপ হত্যার পরে এত কিছু হলো, আপনি বলুন তো কজনকে গ্রেফতারি করা হয়েছে? কেন এখনো সেই জায়গায় পরিস্থিতি ঠিক হলো না? কেন সেখানে মাদক চক্র ভাঙা হলো না? কেন সেখানে এই ছোট ছোট যে বাম সংগঠনগুলো আছে যারা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে, বিভিন্ন রকম ভাবে নিজেদের মৌরসি পাট্টা চালায়, তাদের কেন এখনো পর্যন্ত কন্ট্রোল করা হলো না? এখানে কি রাজ্য সরকারের কোনো দায় নেই? এই রাজ্য সরকারের যিনি উপাচার্য আছেন, মানে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন, তিনি কি বলছেন আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে? কেন এই কথা বলতে হচ্ছে? আজকে এরকম পরিস্থিতি সাথী সেনাপতি, কোনো কারণে নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, আমরা আবার আসবো, কিন্তু তার আগে দেবাংশু ভট্টাচার্য ঠিক কি মন্তব্য করেছেন একবার সামনে রাখছি। এবং কার্যত তিনি বলছেন, দেবাংশু ভট্টাচার্য, যে যদি একবারের জন্য, অন্তত একটি বারের জন্য যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতটা একবার খুলে দেন, যদি বলেন যে বদলা নয় বদলের এই নীতি থেকে একটু বেরিয়ে আসতে, তাহলে নাকি যাদবপুরের লাল পতাকাই আর উঠবে না। অর্থাৎ গতকাল বলেছিলেন তিনি, অর্থাৎ শনিবার বলেছিলেন, রবিবার অর্থাৎ আজ যদি তাকে এটা বলা হতো তাহলে লাল পতাকাই নাকি উঠতো না। ঠিক সেই জায়গায় দেবাংশু ভট্টাচার্য কি মন্তব্য রেখেছেন একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। কোথায় আপনি যার কথা বলছেন চোখটা আহত হয়েছে, সেটাও একেবারে আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রয় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট টিএমসিবি, তাকে যেভাবে অন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেড়িটা খুলে নেন এবং 1 ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন, তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক, আলোচক এবং সঞ্চালকদের দেখলে, তারা সরাসরি এটাকে এসএফআই এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে 10-12 বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপির কোনো একটা নেতা কোনো এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেটা নিয়ে 1 মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয়। আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো, একজন অধ্যাপকের কলার ধরে তাকে চড়থাপ্পড় মারা হলো, বুকে ধাক্কা মারা হলো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না টেলিভিশনের সঞ্চালকদের, টেলিভিশনের আলোচকদের, টেলিভিশনের বিশ্লেষকদের মধ্যে। আমি বুঝতে পারি না এই দ্বিচারিতা কেন। দেখুন, কার্যত রাজনীতিটা আমরা মনে করি, অন্তত যারা আমরা সঞ্চালক, যাদেরকে এতবার করে টার্গেট করা হয় মিডিয়ার লোকেদের, আমি বলছি আমরা মনে করি যে বুদ্ধিজীবী লোকেরা এই রাজনীতিটা করে থাকেন। এবং কার্যত আমি বিশ্বাস করি অন্তত রাজনীতিটা প্রাইমারি স্কুল নয়, যে বারংবারভাবে
এটা বলা হবে যে ওরা বেশি দোষ করেছে, সেই সময় আপনারা কিছু বললেন না, আমরা করলাম, আমাদের সময় বলছেন। রাজনীতিটা কি প্রাথমিক স্কুল হয়ে গেল নাকি, শিক্ষাকেন্দ্র নাকি? আমি এখানে রতনবাবুর কাছে যাব। রতনবাবু যেটা বলছিলেন, বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য, তিনি বলছেন যে রায়গঞ্জ ইউনিভার্সিটির কথা তুলে তিনি প্রসঙ্গ টানলেন এবং বললেন যে সেই সময় অজস্র ডিবেট হয়েছে, তাহলে এই সময় কেন ডিবেট হচ্ছে না? সঞ্চালকদের দিকে প্রশ্ন তুলছেন। দেখুন, আমাদের দিকে প্রশ্ন না আসলে আমরা কিছু বলতাম না, কিন্তু প্রশ্ন উঠছে আমরা ডিবেট করব কি করব না, কোন বিষয় নিয়ে করব, কোন বিষয় নিয়ে করব না, এটাও কি রাজনীতিবিদরা ঠিক করে দেবেন? কোন জায়গায় বলবো আর কোন জায়গায় বলবো না সেটা রাজনীতিবিদরা ঠিক করে দিতে পারেন না। রাজনীতিবিদরা রাজনীতিটা করতে পারেন, ওটা ওনাদের সাবজেক্ট। আমরা কি নিয়ে আলোচনা করব কি নিয়ে করব না এটা আমাদের সাবজেক্ট। জার্নালিজমটা আমাদের উপর ছেড়ে দিলে ভালো হতো না? একদম আমি না বলি, মানে ভালো বলে বললেন আপনি। কারণ এই কদিন আগে খোকাবাবু যেভাবে চিৎকার করে বললেন যে কোনো খবর দেখবেন না, খবরে যারা খবর পরিচালনা করে তারা সব মিথ্যে খবর পরিচালনা করে, যত সঞ্চালক আছে তারা সব ভুল ভাল খবর পরিচালনা করে, আমার সম্বন্ধে লটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি অমুক দলে চলে যাচ্ছি, তমুক দলে চলে যাচ্ছি, চিৎকার করে করে বললেন। সেই রেস ধরেই দেবাংশু বাবু বললেন যে আপনারা যে খবর দেখান এগুলো সব ভুলভাল দেখান। এই খবরটা উনি পক্ষান্তরে বুঝিয়ে দিলেন, যারা খবর চালাচ্ছেন তারা ভুলভাল চালাচ্ছে। এই হুমকির সম্মুখীন আপনাদের হতে হবে, কিন্তু আরো বেশি বেশি হতে হবে। কারণ যখন আপনারা সত্যটাকে যখন সত্য বলে তুলে ধরবেন, এই সরকারের সেটা পছন্দ হবে না, তখনই আপনাদের উপর কিন্তু এরকম চাপ চলে আসবে। না হলে উনি পক্ষান্তরে বলে দিলেন দেবাংশু বাবু যে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হোক, বদলা নয়, মানে রতনবাবু সমস্যা রয়েছে কোথায় জানেন? রতনবাবু সমস্যাটা কোথায় জানেন? আমি স্বাতী ম্যাডামের কাছে আরও একবার আসবো, স্বাতী ম্যাডাম খুব কম সময় পাচ্ছেন। রতনবাবু সমস্যা হচ্ছে পক্ষান্তরে যে শব্দটা আপনারা ব্যবহার করছেন না, যদি তৃণমূলের কোনো জিনিস এগেনস্টে থাকে, যদি আমরা সেই বিষয় নিয়ে কোনো আলোচনা পর্বে রাখি, তখন তৃণমূল বলেন যে তৃণমূলের এগেনস্টে খবর হচ্ছে। যদি সিপিআইএমের এগেনস্টে কোনো খবর হয়, তখন সিপিআইএম বলে যে তৃণমূলের চাটুকারিতা করছি আমরা। প্রসঙ্গ হচ্ছে আমরা কারো চাটুকারিতা করি না। মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের জন্য খবর পড়তে বসি এখানে আমরা, সাধারণ মানুষের জন্য জার্নালিজমটা করি এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি। সেখানে কোনো দলের হয়ে করতে বসি না। খুব স্বাভাবিকভাবেই এই যে আপনি এখন যেটা বললেন না যে সত্য খবর তুলে ধরলে এরকম বলে থাকেন, আজ আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের শরিক দল এখন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আমরা নাকি অন্ধ জার্নালিজম করছি। তাই এই সাংবাদিকতাটাকে আপনারা খুব সহজেই নিশানা করেন রতনবাবু, কেউ ছেড়ে দেন না। আমি স্বাতী ম্যাডামের কাছে যাব। স্বাতী ম্যাডাম বলুন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম না, এর আগেও আমরা দেখেছি সন্দেশকালীর খবর করতে গিয়ে আপনাদের একজন সাংবাদিককে কিভাবে হেনস্থা হতে হয়েছিল। এবং এই যে তৃণমূল যে সাংবাদিকদের বিরোধিতা করা বা এই বিষয়টা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি একদিন আগে হাইকোর্ট চত্বরেও একজন সাংবাদিক, মহিলা সাংবাদিককে ফেলে পেটানো, তার চিত্র সংগ্রাহক যিনি আছেন তাকে ফেলে পেটানো, 2 পয়সার সাংবাদিক বলে দাগিয়ে দেওয়া, এইগুলো চলে। মানে তৃণমূলে যারা থাকেন তারা শুধুমাত্র নিজেদেরকেই মনে করেন মানুষ হিসেবে, বাকিদেরকে মনুষ্যতর জীব। না হলে ধরুন গতকালকেই যখন এই ঘটনা ঘটছে যাদবপুরে, তার আগেই সেদিনই দুপুরবেলা প্রায় 30 লক্ষ রিক্রুটমেন্ট আটকে থাকার জন্য একাধিক ছাত্র সংগঠন, মানে একাধিক চাকরি প্রার্থীদের সংগঠন তারা কালকে আন্দোলন করছিলেন। তাদের একটাই দাবি আমাদের চাকরি দিন। কাজে শিক্ষা থেকে চাকরি সবটাকে নষ্ট করেছে এই তৃণমূল সরকার। এবং আজ এই যে বাম অসভ্যতা যাদবপুর জুড়ে, এর পিছনেও বিগত 12 বছর ধরে তৃণমূল কি দায়ী নয়? মানে যে তৃণমূলের পুলিশ, ধরুন আমি বলছি রাজেশ তপেশের উপরে বাংলা ভাষায় শিক্ষক চাই তার জন্য তাদের আন্দোলনে গুলি চালিয়ে দিতে পারে, সেই কালকে যাদবপুরে, আমি বলছি না গুলি চালাতে হবে, একবারও সেটা কাম্য নয়, কিন্তু কালকে যখন ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছিল, রাস্তা অবরোধ করা হচ্ছিল, পুলিশ কি পারতো ওদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে, শান্তিপূর্ণ একটা জায়গায় নিয়ে যেতে, শান্তিপূর্ণভাবে পুরো বিষয়টা মিটমাট করাতে? না, পুলিশ সেটা চায় না। কারণ এই পুরো বিষয়টা আমরা ভোটের আগেও দেখেছি, এরা তো একটাই জোটের শরিক, ফিশ ফ্রাই জোট এদের। যারা নভোট্ট বিজেপি তারাই পরবর্তীকালে তৃণমূলের সাংসদ। কাজে এই পুরো বিষয়টাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুরো শাসক দলের মদত রয়েছে, তৃণমূলের মদত রয়েছে। আজ ওদের ঘরের একটা কোন্দল, ছোটখাটো কোনো সমস্যা হয়েছে, নিজেরা মনে হচ্ছে আমাদের পায়ের জমি সরে যাচ্ছে অথবা আমাদের জমি থাকবে না, 26-এর আগে একটু বাজার গরম করা দরকার আছে। বামেরা তো একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, একটু আধটু প্রাসঙ্গিক হওয়া দরকার আছে। তাই প্রাসঙ্গিক হওয়ার জন্য হিংসার রাস্তা বেছে নিয়েছে। উভয়ের ক্ষেত্রে এটা সত্যি।
সাথী অঞ্জনদা, সেনাপতি, বলি। আমি আছি রতনবাবু, আপনার কাছে আছি। সাথী সেনাপতি, আমি কিছু মনে করবেন না, আপনি অনেকটাই ছোট, তাই নাম ধরে ডাকছি। বাট বিষয় না, হচ্ছে ইউপির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সাংবাদিকতাটাকে কেউই ছেড়ে দেন না সাথী ম্যাডাম। মূল কথা হচ্ছে ইউপির ঘটনা যদি আপনার মনে থাকে, বিজেপিও খুব একটা ছেড়ে দেয়নি সাংবাদিকতার এই মাধ্যমকে। নানান ক্ষেত্রে টার্গেট করা হয়েছে। এবং আরও একটা বিষয় আপনাকে একটু মনে করিয়ে দেবো, আপনি যেমন একদিকে বলছেন না যে তৃণমূল এবং সিপিআইএম এর দিকে আঙুল তুলছেন, আপনি বলছেন যে এক প্রকার তৃণমূল একই রকমভাবে সাপোর্ট করছে সিপিআইএমকে। 2011 সালের আগে রাজনাথ সিং একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সিটেই বসেছিলেন। তখন আপনাদের কাছে তৃণমূল কংগ্রেস খুব ভালো ছিল, এখন তৃণমূল কংগ্রেস খুব খারাপ, তার কারণ আপনাদের এখন সেই অধিকারটা চাই বাংলাতে। মূল প্রাসঙ্গিকতা এখানে সাথী ম্যাডাম। না, আপনি এটা একেবারেই ঠিক কথা বললেন না, কারণ 2011-তে ক্ষমতা আসার পর তৃণমূলের যে রূপ, ওই যে বদলা বদলের যে কথা, মুখ আর মুখোশ কোনটা, যখন সেটা মানুষ জেনে যায়, আমরা দেখেছি একাধিকবার 11 সালের পর থেকে, আমরা তখন তাকে সমর্থন করেছিলাম, নিশ্চিতভাবে সমর্থন করেছিলাম, কারণ বামেদের যে মুখোশ মনে হচ্ছে, বামেদের যে কদর্য রূপ আমরা দেখেছিলাম, সেই জায়গায় মানুষও কিন্তু পরিবর্তন চেয়েছিলেন, তাই পরিবর্তন হয়েছিল। এটা কোনো বড় বিষয় না, কিন্তু বিগত 14 বছর ধরে যে ঘটনা সাক্ষী থাকছে বাংলার প্রতিটি মানুষ, শুধুমাত্র আপনি শিক্ষিত সমাজ বলবেন তা নয়, একেবারে একদম যারা অন্তজ শ্রেণীতে আছেন, যারা একেবারে শ্রমিক শ্রেণী থেকে শুরু করে, শিক্ষিত সমাজ থেকে শুরু করে, ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে, সমস্ত ক্ষেত্রে এই যে অরাজকতা চলছে, মানে আইনের শাসন নয়, শাসকের আইন যে চলছে রাজ্যে, তো সেক্ষেত্রে আমরা সন্দেশখালীর সময় একই জিনিস দেখেছিলাম। বারবার করে এই যে বাংলার মানুষের উপরে যে মা মাটি মানুষের কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আজকে বাংলার মায়েরা ধর্ষিত দ্বারা কাঁদছে, বাংলার মাটি লুট হয়ে গিয়েছে, বিভিন্ন অনুপ্রবেশকারীদের হাতে লুট হয়ে গিয়েছে, বাংলাদেশিদের হাতে লুট করে গিয়েছে, মুর্শিদাবাদ, কোচবিহার, আজকে সমস্ত জায়গায় সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। আর মানুষের কথা নাই বললাম, মানুষ আজকে রাস্তায়, শহীদ মিনারে, মানুষ আজকে অভয়ার দোষীদের জন্য শাস্তির দাবিতে রাস্তায়। স্বপ্ন, সেও একটা মানুষ ছিল, একটা ছোট্ট একটা গ্রাম বাংলা থেকে উঠে আসা একটা ছেলে ছিল, তারও কোনো বিচার হয়নি। এইগুলো যখন প্রশ্ন উঠবে, তখন এই প্রশ্নগুলো তো উঠবে, আর তার জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ওই ঘটনার পরেও উত্তর নেব, কেন এই ব্যাপারটা শেষ হবে? প্রাসঙ্গিক কথা উত্তর রঞ্জনবাবু উত্তর তো দেবো, অনেকটা সময় তো নেব। প্রথম কথা বলি, এই মুহূর্তে যে আলোচনাটা উঠে আসছে, একদম যে কথা বলি যে হারমাদরা ক্ষমতা থেকে 2011 সালের ক্ষমতা থেকে চলে গেছে, হারমাদরা আবার পশ্চিমবাংলার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। হারমাদরা যখন দেখছে তারা বাংলার ক্ষমতায় আসতে পারছেন না, তাই তারা কি করলেন, যে উন্মাদরা 2021 সালে 200 বার বলে বাংলার ক্ষমতা দখল করার জন্য একদম দিল্লির প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষের তথাকথিত নেতাদেরকে একদম উন্মাদের মতো হারমাদরা উড়িয়ে নিয়ে চলেলেন। আজকে হারমাদ আর উন্মাদরা যখন দেখছেন কোনোভাবেই বাংলার ক্ষমতাকে তারা গণতান্ত্রিকভাবে দখল করতে পারছেন না, আজকে তারা ভ্রান্ত হয়ে নানা রকম মিথ্যাচার করছেন। আর সাথী ম্যাডাম মণিপুরের কথা কারণ নেটওয়ার্ক কিছু ইস্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ছবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল, গাড়ি আটকানোর ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। ইতিমধ্যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবি গতকালের ছবি, শনিবারের ছবি, যেখানে কার্যত এসএফআই এর ছাত্র পরিষদের এই ছেলেরা এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিলেন, তাদের পারদ এতটাই চড়ছিল যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে শুধুমাত্র জুতো নয়, ঢিলও ছোড়া হয়েছে, এমনটা অভিযোগ উঠছে। শুধু তাই নয়, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছেন যেমন একজন ছাত্র, ঠিক একই রকমভাবে আহত হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও বা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছিল, অর্থাৎ সেই ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনটা অভিযোগ করছেন এসএফআই এর এইসব ছাত্ররা। এবং কার্যত তিনিও অত্যন্ত গুরুতরভাবে আহত। তিনি কি বলছেন, তার বক্তব্য এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। ইন্দ্রানুজ রয় ঠিক কি বক্তব্য রেখেছেন আপনাদের সামনে রাখছি, দেখুন। এমনি এখন ঠিকঠাকই আছি। এবং আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা বলছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলারটার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখতে শুরু করে, মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে এভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে
তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি, দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো, কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে হচ্ছে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের জিজ্ঞেস করা এবং একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছে। তো এইগুলোর পরে হচ্ছে এই আচরণ করলে আমরা বিরোধিতা পথে নেমে করব। আর এই জায়গায় কদমতলা মোড়ে ব্রাত্য বসুর কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তীব্র বচসা, ব্যাপক অশান্তি, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ি কদমতলা মোড়ের আজ সন্ধ্যে। সে ছবি আপনাদের সামনে রাখছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখছি। ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়িতে। ইতিমধ্যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি ট্রাইব টিভি বাংলার পর্দায়। কদমতলা মোড়ে ব্রাত্য বসুর কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক অশান্তি, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ি কদমতলা মোড়ের আজ সন্ধ্যার ছবি আপনাদের সামনে রাখছি। কার্যত যাদবপুরের রেশ বিভিন্ন প্রান্তে পড়তে শুরু করেছে, প্রাসঙ্গিক হয়ে উঠছে, প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন হয়তো সিপিআইএম, বারবার চেষ্টা করে যাচ্ছে, বারংবার চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে মোহাম্মদ সেলিমও শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবি তুলেছেন। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ছবি। কার্যত যাদবপুরের রেশ বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। যদি দুর্গাপুর আপনারা ধরে নেন তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের রিপারকেশন দেখা যাচ্ছে, প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যাদবপুর কাণ্ডের ওপর ভিত্তি করে। আবার এই যাদবপুর কাণ্ডের ওপর ভিত্তি করে জলপাইগুড়িতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ, সেই দাহকে কেন্দ্র করে সরাসরি পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, অশান্তির আবহ ইতিমধ্যে জলপাইগুড়িতে দেখতেই পাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এসএফআই কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধস্তাধস্তির পর্যায়ে চলে গিয়েছে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভ ছবি। কার্যত জলপাইগুড়ি উত্তপ্ত হয়ে পড়েছে। জলপাইগুড়ি কদমতলা মোড় ইতিমধ্যে উত্তপ্ত এসএফআই কর্মীদের তাণ্ডবে। একদিকে যাদবপুরে তাণ্ডব চালাচ্ছেন তারা, অন্যদিকে জলপাইগুড়িতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন। ইন্দ্রানুজ রয়, তার বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি কি বলছেন, তিনি কতটা শারীরিকভাবে সুস্থ রয়েছেন সেই ছবিও আপনাদের সামনে রাখলাম। এই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে অশান্তির আবহ জলপাইগুড়ির কদমতলা মোড়ের ছবি আপনাদের সামনে রাখছি। 26 সাল যত এগিয়ে আসবে বাংলার মানুষ জানে, কারণ আমাদের শিক্ষামন্ত্রী কত সংবেদনশীল এবং তাই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজকে বাংলার মানুষ আজকে গণতান্ত্রিক যখন এই হারমাদ আর উন্মাদরা কোনোভাবে বাংলার ক্ষমতাকে গণতান্ত্রিকভাবে দখল করতে পারছে না, তাহলে এইভাবে চক্রান্তকে উঠে করে রেখেছেন। আজকে আমাদের শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে বিশ্বাস করে আমি এখানে দুজনকে থামাচ্ছি, দুজনকে থামতে বলছি, একেবারে অন্তিম রাউন্ডের দিকে যাচ্ছি। এখানে ডিবেট আর করা সম্ভব নয়, প্লিজ। আমি দুজনকে থামার কথা বলছি, স্বাতী ম্যাম, বিশ্বনাথ বাবু, দুজনকেই বলছি প্লিজ প্লিজ। একেবারে অন্তিম রাউন্ডের দিকে যাচ্ছি। আপনাদের তিনজনকেই এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, প্লিজ। স্বাতী দেবনাথ প্লিজ, সরি স্বাতী সেনাপতি প্লিজ, বিশ্বনাথ বাবু প্লিজ। বেশ, অন্তিম রাউন্ডে দিয়ে যাচ্ছি। বিশ্বনাথ বাবু প্লিজ, বুঝতে পেরেছি বিশ্বনাথ বাবু, অন্তিম রাউন্ডে দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছি। বেশ বিশ্বনাথ বাবু, অন্তিম রাউন্ডে দিয়ে যাচ্ছি। স্বাতী দেবনাথ, স্বাতী ম্যাম, আপনাকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিচ্ছি আনইন্টারাপ্টেড। স্বাতী ম্যাম বলুন। দেখুন, উনি যে কথা বললেন, আমি তো আমার স্ট্যান্ড পয়েন্ট রাখার আগে আমি এটা আগে পরিষ্কার করতে চাই। উনি বললেন সন্দেশের নাটক ছিল, আমি এটা আরেকবার শুনতে চাই না। এই কথা সত্যি বললেন কিন্তু সন্দেশকাল নাটক ছিল। এই কথা বলার মাধ্যমে সন্দেশকাল এই যে এত মা বোন অত্যাচারিত হয়েছে তাদেরকে কিন্তু পুরো ব্যাপারটাকে নাটক বললেন। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার ভাতা দিয়ে লক্ষ্মীদের সম্মান কেড়ে নেওয়ার কথা, আপনি সম্মান কেড়ে নেওয়ার যে পন্থা তৃণমূল অবলম্বন করেছে। বিশ্বনাথ বাবু, আনইন্টারাপ্টেড সেশন এটা, প্লিজ। বিশ্বনাথ বাবু, বিশ্বনাথ বাবু প্লিজ,
বিশ্বনাথবাবু, এটা uninterrupted session, please. বিভিন্ন মুখ্যমন্ত্রী আপনাদের যে সমস্ত মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যে সেই প্রকল্প কি গ্রহণ করছেন? আজকে বাংলার মুখ্য মহিলারা সুরক্ষিত আছেন? একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে মণিপুরের মধ্যে ঘুরে ফেলবেন না পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলার মহিলারা আজকে সুরক্ষিত আছেন বলেই আজকে মা বোনের রাস্তাঘাটে ঘুরতে পারেন, আজকে তারা অনায়াসে চলাফেরা ঘুরতে পারেন। আজকে এই ধরনের কথা বলবেন না। মণিপুর চলে যান, হাতপাশে চলে যান, আর নাসিমা বানুর ঘটনা, এই ঘটনার কথা আপনারা বাংলার মানুষ জানেন, দেশের মানুষ জানে। আজকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে, শিক্ষামন্ত্রীর উপর ভরসা আছে বলে আজকে বাংলার মানুষ গণতান্ত্রিক আপনার সময় শেষ। সাথী সেনাপতি, সরি সাথী সেনাপতি, সাথী ম্যাম, আপনার 1 মিনিট সময় শেষ। এবং আমি আরও একটি অ্যানাউন্সমেন্ট করে রাখি, বিশ্বনাথ রায়, আপনারও 1 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। আপনি হয়তো আমার প্রোটোকল জানেন না, আমাদের চ্যানেলের বা আমাদের এই প্রোগ্রামের 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট আমি বলে রেখেছিলাম আনইন্টারাপ্টেড সেশন। আপনি সাথী সেনাপতি ম্যাডামের কথার মাঝে প্রায় 50 সেকেন্ড ধরে আপনি বলে গেলেন, অর্থাৎ আপনিও আপনার সময়টাকে শেষ করেছেন, কিল করলেন। আপনাকে আর সময় দিতে পারবো না। আমি সরাসরি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। যেন না বলে কেউ, এটাকে বলে দিন, মাঝখানে যেন না বলে। দেখুন, পশ্চিমবাংলায় যে ছাত্রদের যে আন্দোলন করার অধিকার, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা মনে করি যে পশ্চিমবাংলায় ছাত্রদের আন্দোলন করার অধিকার থাকা উচিত। শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে ছাত্ররা আন্দোলন করবে। আগামী দিনে ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা নেতৃত্ব দিবে, ছাত্রদের নেতৃত্ব উঠে আসবে কলেজগুলো থেকে, ইউনিভার্সিটিগুলো থেকে। এটাই তো হওয়া উচিত। এই বাংলা সংস্কৃতিতে আমরা দেখেছি যে বিভিন্ন নেতা, বড় বড় মন্ত্রী এবং কি বড় বড় নেতৃত্ব সব স্কুল কলেজ থেকে উঠে এসছে। কিন্তু আজকে আমরা যা দেখছি যে বিভিন্ন কলেজগুলোতে সেই নির্বাচন, সেই গণতন্ত্রের পরিবেশ সরকার নষ্ট করে ফেলেছে। তাই অঞ্জনদা, আমরা মনে করি ছাত্ররা যদি অন্যায় করে, তার সেই অন্যায় যেরকম তাদের পানিশমেন্টের ব্যাপার থাকে, বা তাদেরকে আমরা শিক্ষক হিসেবে তাদেরকে সচেতন করবো, তাদেরকে আন্দোলন মানে অন্যায় করলে তাদের দিতে পারছি না। বেশ, বিশ্বনাথবাবু, আপনি কিছু বলতে চান? না, বলার কিছু নাই। শান্তিপূর্ণ আন্দোলন সারা বাংলা জুড়ে আপনি বলতে চান, তাহলে সাথী ম্যাডামের সঙ্গে ডিবেট সেশনে বলতে হবে, একা বলার সুযোগ পাবেন না। সাথী ম্যাডামের বলার সুযোগ দেন। ঠিক আছে, তাই হোক। বেশ, 1 মিনিট ডিবেট সেশন, সাথী ম্যাডাম এবং বিশ্বনাথ বাবু, ডিবেট সেশন স্টার্ট। 1 মিনিট, বলুন। দেখুন, এটাই তৃণমূলের আসল রূপ। উনি আজকে মুখ ফসকে বলেছিলেন, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। তৃণমূলের আসল রূপ নয়, সারা ভারতবর্ষে 2014 সালে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষকে পঙ্গু করে চেষ্টা চলছে, এবং ভারতবর্ষের টাকাকে লুট করে চলে যাওয়া হচ্ছে, এবং বাংলার গরিব মানুষকে তাদের মাথার ছাদের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে, 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করছে উন্মাদরা। আজকে শিক্ষা ক্ষেত্রে 18,000 কোটি টাকা বঞ্চিত করছে, শিক্ষার উন্নয়নকে থামিয়ে দিচ্ছে উন্মাদরা। আজকে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে বাংলাকে অর্থনৈতিকভাবে ভঙ্গি করার চেষ্টা করার ক্ষেত্রে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন সম্পূর্ণভাবে বাংলার সমস্ত মানুষকে, পরিষেবাকে, বাংলার সার্বিক পরিবেশ পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করছেন, সেই মুহূর্তে এই হারমাদ এবং উন্মাদরা তারা যৌথভাবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা বাংলার বিশৃঙ্খলা তৈরি করে আবার 2026-এ বামেরা, হারমাদরা ক্ষমতা ফিরতে চাইছে। আর 2021 সালে যে স্বপ্ন উন্মাদদের অর্থাৎ বিজেপির স্বপ্ন পূরণ হয়নি, সেই স্বপ্ন আবার ফিরে পেতে চাইছে। আজকে বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষের জন্য মামাটি মন্ত্রী সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী বাকি শিক্ষা ক্ষেত্রে আমার কথা বলছি এবার, প্লিজ। বেশ, 1 মিনিট সময় শেষ হয়েছে আপনাদের। আমি কার্যত দর্শকদের উদ্দেশ্যে এই 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিয়েছিলাম আপনাদের দুজনকে ডিবেট সেশনে। এরকম হয়তো আপনারা কোনো সময় সেশন পাননি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কি বুঝলেন বলুন তো দর্শকরা? এই তুতু মেমের রাজনীতি কতটা সাংঘাতিক একবার ভেবে দেখুন। রাজনীতির আঙিনা কতটা সাংঘাতিক যে দুজনকে ডিবেট সেশনে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করার জন্য 1 মিনিট সময় পেয়েছিলেন, সেখানে কার্যত তারা হামলে পড়লেন। কে কারটা বলবেন, কে কারটা ছাপিয়ে যাবেন। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, সাথী সেনাপতির সঙ্গে কথা বলা শুরু করেছিলাম, তিনি প্রথমেই বলেছিলেন 28 মিনিট তাকে সে কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। বলতে দিয়েছিলাম লিসেনার হলে পরে ভালো স্পিকার হওয়া যায়, কিন্তু এখানে সবাই বলতে চায়। রাজনীতির সমস্যা এখানে, সবাই যদি সবারটা শুনতেন তারপর যদি বলতেন তাহলে অনেক বেশি কনস্ট্রাকটিভ হতো। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন,
কে হারমাদ কে উন্মাদ আমরা জানি না, সেটা সাধারণ মানুষ জানেন। সাধারণ ছাত্রছাত্রীরা যাদবপুর ইউনিভার্সিটিতে যা হচ্ছে তারা বিচার করবেন। কিন্তু কার্যত শিক্ষামন্ত্রীর গাড়ি এইভাবে তাকে আটক করা, তাকে এক প্রকার হেনস্থা করা, বিক্ষোভ প্রদর্শন করা, গণতান্ত্রিক অধিকার হতে পারে বিক্ষোভ প্রদর্শন, আন্দোলন, কিন্তু মন্ত্রীর গাড়ি এইভাবে আক্রমণের সম্মুখীন হবেন, মন্ত্রী এইভাবে আক্রমণের সম্মুখীন হবেন, তা কিভাবে দেখছে সাধারণ মানুষ আমরা জানি না। কিন্তু 26শে বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি স্টেপ নির্বাচনের ফলাফলে একটু হলেও প্রভাব ফেলবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এরকমই টানটান শো দেখা ছিল প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায়। নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।